প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। গতিবিদ্যা অধ্যায়ের প্রথম পর্বের পর আজকে দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আশা করছি যে প্রথম ক্লাসটি বা প্রথম লেকচারটি তোমরা সবাই দেখেছো, প্রথম ক্লাসটি সবাই করেছো এবং প্রথম ক্লাসে যা যা পড়েছি আমরা গতিবিদ্যা শুরু করেছিলাম, গতিবিদ্যার 3টা পার্ট বলেছিলাম এবং গত ক্লাসে আমরা কিন্তু দ্বিমাত্রিক গতির আলোচনা শুরু করেছিলাম। দ্বিমাত্রিক গতির আলোচনাটা মেইনলি হয় প্রাস নিয়ে, প্রাস বা প্রজেক্টাইল নিয়ে, এবং এই প্রাস কাকে বলে ডেফিনেশন আমি বলেছি, সুন্দর করে লিখিয়ে দিয়েছি এবং এটা বলেছি যে প্রাসে কিন্তু টোটাল 6টা ক্ষেত্র। যারা প্রথম ক্লাসটা মিস করেছো অবশ্যই আগে প্রথম ক্লাসটা দেখবা, দেন তুমি দ্বিতীয় ক্লাসটা শুরু করবা। এবং প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমার ইন্ডিকেশন থাকে যে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাস দেখতে হবে, বুঝতে হবে এবং সুন্দর করে নোট করতে হবে। এরপরে যদি কোনো প্রবলেম তুমি ফেস করো তুমি অবশ্যই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে মোস্ট ওয়েলকাম, আমাকে এনি টাইম তুমি নক করো, আমি ইনশাল্লাহ সলভ করে দিচ্ছি এবং দিব তোমাদেরকে, নো প্রবলেম। আচ্ছা, ক্লাস নাম্বার 1-এ আমরা প্রাসের যে প্রথম নিয়ম বা প্রথম টাইপটা সম্পর্কে ডিসকাশন শুরু করেছিলাম এবং শেষ অবধি একটা বেসিক অঙ্ক দিয়ে শেষ করেছিলাম। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি এটা বলে দিয়েছিলাম যে প্রাসের, শুধু যদি বলে প্রাসের গতি, প্রাসের গতি কেমন, প্রাসের গতিটা হচ্ছে দ্বিমাত্রিক আর প্রাসের যে গতিপথ, প্রাসের গতিপথ সেটা হচ্ছে পরাবৃত্তাকার। ওকে, এই বিষয়টা তোমাকে কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। প্রাসের গতি কেমন এটা যদি বলে তাহলে সেটা হবে 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক। আর যদি বলে যে প্রাসের গতিপথ কেমন, ইয়েস, প্রাসের গতিপথ বা ট্র্যাজেক্টরি হচ্ছে পরাবৃত্তাকার বা প্যারাবোলিক শেপ হয় এবং এটা কিন্তু মুখের কথা নয়, এটা প্রমাণ করে দিয়েছিলাম যে প্রাসের গতিপথ পরাবৃত্তাকার হয়ে থাকে, সমীকরণ সহ ফুল প্রুফ আমি করে দিয়েছিলাম। তো টোটাল 6টা ক্ষেত্রের আলোচনা হবে। বাংলাদেশের কোনো বইতে 6টা ক্ষেত্র ওইভাবে ইন্ডিভিজুয়ালি ডিসকাশন করা নাই, কিন্তু আমি তোমাদেরকে এমন ওয়েতে পড়াবো বা আমি পড়াই, আমি প্রত্যেকটা নিয়ম সম্পর্কে তোমাকে আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করব এবং প্রত্যেকটা নিয়মের উপরে যে আলাদা আলাদা প্রবলেম হয় সেগুলো আমি তোমাকে দেখাবো যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো ওখানে একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করেছিলাম, আজকে আমরা প্রবলেম 2 লিখব। প্রবলেম 2, মেসি, তোমাদের সবার পছন্দের ফুটবলার মেসি, মেসি গোলপোস্টের 20 মিটার সামনে হতে 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি আনুভূমিক কোণে বল কিক করলেন। মেসি গোলপোস্টের 20 মিটার সামনে থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি আনুভূমিক কোণে বল কিক করলেন। আচ্ছা, বল কিক করলেন, গোলপোস্টের উচ্চতা, গোলপোস্টের উচ্চতা ছিল 5 মিটার, গোলকিপার ছিল না। ওকে, গোলটি হবে কিনা দেখো। 1 নম্বর ক্লাসেও কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছি যে প্রাসের যত অঙ্ক হবে ম্যাক্সিমাম অঙ্কই হবে কিন্তু ফুটবল এবং ক্রিকেট রিলেটেড, ঠিক আছে? তো এটা অবাক হওয়ার কোনো কারণ নাই যে তোমার প্রিয় ফুটবলার মেসি বা রোনালদো, এমবাপে যেই হোক না কেন তাকে দিয়ে ফুটবলের অঙ্ক আসতে পারবে, তোমার ফেভারিট ক্রিকেটারের নাম দিয়ে ক্রিকেটের অঙ্ক আসতে পারে। ওকে, তো এটা আসতে পারে। তো অঙ্ক যেহেতু দিয়েছি এটা কিন্তু ওই আগের ক্লাসের যে আলোচনা চলছিল সেই আলোচনার উপরে, হ্যাঁ, নতুন আলোচনার অঙ্ক কিন্তু নয়, এটা আগের দিন যে আলোচনা পর্যন্ত আমরা ছিলাম সেই আলোচনারই একটা অঙ্ক। তো এটা আগে বুঝতে হবে যে মেসি এরকম গোলপোস্ট থেকে আসলে কত দূরে ছিলেন। তিনি গোলপোস্ট থেকে 20 মিটার দূরে ছিলেন। তো এখান থেকে তিনি বলটা মারবেন। তো যেহেতু গোলকিপার নাই তাহলে তোমার এই ডিসিশনটা কিভাবে হবে যে গোলটা হয়েছে কি হয় নাই, গোলকিপার তো এখানে নাই, তাহলে ডিসিশনটা হবে হলো যদি এই বলটা এই গোলপোস্টের বারের উপর দিয়ে যায়
তাহলে গোলটা হয় নাই, আর যদি নিচে দিয়ে যায় তাহলে গোলটা হয়েছে। হ্যাঁ, ডিসিশনটা এইভাবে হবে, যেহেতু গোলকিপার নাই। সো ফিজিক্সে যখন অঙ্ক আসবে তখন এই গোলকিপারের মানে এই যে উপস্থিতিটা মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। মানে একেবারে তুমি বাস্তবতার সাথে মিলাতে গেলে কিন্তু আর অঙ্কের অস্তিত্ব থাকবে না। সো অঙ্কগুলা এমনই হবে যেগুলো আসলে বাস্তবতার সাথে মিল পাবা খুবই কম। ঠিক আছে, যাই হোক, তো এক্স এর একটা সূত্র ছিল, মনে করে দেখো, ওয়াই সমান সমান এক্স ট্যান থেটা নট মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থেটা নট, এইটা ছিল। তো এখানে দেখো এক্স এর মান আছে 20 tan 30 ডিগ্রি। সবাই ক্যালকুলেশন করবা, হ্যাঁ, কেউ কিন্তু ফাঁকিবাজি করো না। এক্স এর মান হচ্ছে 20, নিচে 2, ভি নট স্কোয়ারটা হচ্ছে 50, তো এখানে 50 স্কোয়ার কস 30 ডিগ্রি, তার উপর একটা হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম। তো এবার তোমার ক্যালকুলেটরটা নিয়ে বসে পড়ো, এবং আমিও আমার ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে গেলাম। ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, সবাইকে ক্যালকুলেশন করতে হবে। 2 ইন্টু 50 স্কোয়ার ইন্টু cos 30, cos 30, ওকে, উপরে আছে হলো 9.8 ইন্টু 20, ওকে, তাহলে 20 tan 30 মাইনাস আনসার, এবং আমাদের আনসার আসতেছে 10.5। তোমরা সবাই করে দেখো, আমি তো করলাম, আমার 10.5 এসেছে। এবং এই 10.5 কিন্তু তোমার এই যে 5 মিটারের যে একটা উচ্চতার কথা বলা আছে সেখান থেকে কিন্তু বেশি, কারণ তোমার গোলবারের হাইট ছিল হচ্ছে 5 মিটার, গোলবারের হাইট ছিল 5 মিটার, এবং তোমার এইখানটায় এসেছে হচ্ছে 10.5। সুতরাং তুমি কি বলবা? সুতরাং তুমি বলবা যে গোলটা হয়নি। এখানে লিখে ফেলো, গোলটি হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা, যে গোলটি হবে না। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অহরহ আসতে থাকবে কন্টিনিউয়াসলি। নেক্সট আরেকটা প্রশ্নে যাওয়া যাক, সুন্দরভাবে সলিউশনটা উঠাই ফেলো। প্রবলেম 3 বলি, যে প্রবলেমসগুলো আমি দেখাচ্ছি, যে প্রবলেমসগুলো আমি করাচ্ছি, সুন্দরভাবে বুঝে করবা। ঠিক আছে, কারণ এটার উপরে কিন্তু পরবর্তীতে তোমাকে প্র্যাকটিস করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই টাইপসের প্রবলেমগুলাই কিন্তু পরবর্তীতে তোমার কলেজ এক্সাম বলো, বোর্ড এক্সাম বলো, বা অ্যাডমিশন টেস্ট এক্সাম বলো, এগুলাই কিন্তু আসবে। সো এই যে টাইপসের প্রবলেমগুলো আমি নিজে হাতে করিয়ে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, এবং তুমি এগুলো ভালোভাবে খেয়াল রাখবা, কিভাবে করছি সেগুলো প্রসেসটা দেখবে, এবং নিজের প্র্যাকটিস করতে হবে, সেই জন্য রেডি থাকবা। ওকে ফাইন, ফার্স্টে আমরা লিখি এখানে প্রবলেম 3তে, 300 মিটার উচ্চতা হতে কোনো বস্তু যে মুহূর্তে ফেলা হলো সেই মুহূর্তে 500 মিটার দূর থেকে গুলি ছোড়া হলো। সুন্দর করে কোশ্চেনটা উঠাবা। 300 মিটার উচ্চতা থেকে কোনো বস্তু যে মুহূর্তে ফেলা হলো সেই মুহূর্তে 500 মিটার দূর থেকে গুলি ছোড়া হলো। গুলিটি পড়ন্ত বস্তুকে আঘাত করবে কত কোণে নিক্ষেপ করলে? কত কোণে নিক্ষেপ করলে? ওকে, খুবই ভালো একটা অঙ্ক, এবং এটা কিন্তু বুয়েটের প্রশ্ন। সুন্দর করে লিখে রাখবা, ভালো করে আগে কোশ্চেনটা পড়ো। কোশ্চেন একটা দিয়ে আমি যদি সাথে সাথে তোমাকে সলিউশন করাই দেই, এবং তোমাকে যদি আমি সময় না দিই ভাবার, তাহলে কখনোই তোমার অঙ্ক নিজে হাতে করার প্র্যাকটিস তৈরি হবে না। ঠিক আছে, সো অঙ্ক যখনই একটা আমি দিব, বা যেই তোমাকে অঙ্ক দিক, আগে অবশ্যই তোমাকে আমি সময় দেব ওইটা নিয়ে থিঙ্কিং করার জন্য, প্রশ্নটা পড়ার জন্য। ওকে, 300 মিটার উচ্চতা থেকে কোনো বস্তু যে মোমেন্টে ফেলা হয়েছে, জাস্ট ফেলে দিয়েছে, মানে পড়ন্ত বস্তু হিসাবে এটাকে তুমি ট্রিট করতে পারো। যে মোমেন্টে বস্তু ফেলা হয়েছে সেই মোমেন্টেই 500 মিটার দূর থেকে একটা গুলি করেছি।
এবার গুলিটা পড়ন্ত বস্তুতে আঘাত করবে কত কোণে নিক্ষিপ্ত হলে। এটা কিন্তু বুয়েটের প্রবলেম। তো এটা বুয়েটের প্রবলেম হোক বা যেখানকারই প্রবলেম হোক, এই অঙ্ক করার জন্য যে বেসিক কনসেপ্টটা দরকার সেটা তোমার ভেতরে আছে বা আমি তোমাকে সেটা পড়িয়েছি, ঠিক আছে? তাহলে তোমার নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে এবার এটা একটু থিঙ্কিং করতে হবে যে এটা কি হতে পারে। দেখো, ধরো এইখান থেকে তোমার বস্তুটা তুমি ফেলে দিবা, হ্যাঁ, আর গুলিটা তুমি করবা এরকম একটা পজিশন থেকে, ঠিক আছে, এরকম একটা পজিশন থেকে। তো গুলিটা এভাবে গিয়ে প্রাস আকারে লাগবে, আগের দিনই বলেছিলাম, আর বস্তুটা তত সময় এই পর্যন্ত নেমে আসবে। টোটাল ছিল 300। তা আমি এই উচ্চতাটা যদি ওয়াই ধরি ভূমি থেকে, এটা হচ্ছে ভূমি, গ্রাউন্ড লেভেল, তাহলে এইটুক কত থাকলো 300 মাইনাস ওয়াই, ওকে। এই আর এইটা হচ্ছে তোমার এক্স, 500 মিটার দেওয়া আছে, প্রশ্নের মধ্যে বলা আছে। আর তোমার এই জায়গাটা যে অ্যাঙ্গেলটা সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? ছবিটা হবে এরকম, সুন্দর করে আগে ছবি আঁকাও। এখানে তুমি এখান থেকে গুলি করবা, আগের দিন বলেছিলাম ক্রিকেটের অঙ্ক হোক, তারপরে ফুটবল হোক, দেন গলফের অঙ্ক হোক, বর্ষা নিক্ষেপ হোক, গুলি করা হোক, যেটাই, এগুলো কিন্তু প্রাসের কনসেপ্টের মধ্যেই পড়ে। তো এখান থেকে তুমি গুলিটা করবা একটা নির্ধারিত অ্যাঙ্গেলে, গুলিটা ঠিক ওইখানে পড়ন্ত বস্তুকে আঘাত করবে করবে বলা আছে, তাহলে অ্যাঙ্গেলটা কত সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি যদি ফার্স্টে বলি যে পড়ন্ত বস্তু তো নেমে আসতেছে, তাই না? তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে 300 মাইনাস ওয়াই ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার কিন্তু লেখা যাচ্ছে পড়ন্ত বস্তুর জন্য। অতএব ওয়াই সমান সমান 300 মাইনাস কত, হাফ জিটি স্কোয়ার। এটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। এবার যদি তুমি বলো তাহলে এখানে কি কি লেখা যাচ্ছে, ফার্স্ট অফ অল বলো গুলির ক্ষেত্রে, গুলিটা এখান থেকে করেছো তুমি, এক্স ইকুয়ালস টু ভি নট, গুলিটা প্রাস আকারে গেছে, এই জন্য গুলির ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করব। গুলিটা প্রাস আকারে মুভ করেছে যেহেতু, এই কারণে। তো এই জায়গাটায় শুধু এক্সটা দেওয়া আছে, তার মানে ভি নট কস থেটা নট ইন্টু টি, এক্স এর মান হচ্ছে 500, 1 নম্বর দিয়ে রাখি 500। এবং তো গুলির ক্ষেত্রে তুমি এক্স নিলে, এবার ওয়াই নিয়ে নাও, সূত্র ভি নট সাইন থেটা নট ইন্টু টি মাইনাস কত, হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটা আমি কিন্তু আগের ক্লাসে তোমাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছিলাম, পড়িয়েছিলাম, ঠিক আছে না? তো এবার দেখো ওয়াই এর একটা মান তুমি অলরেডি এখানে রেখেছো, 300 মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো বোথ সাইড থেকে এই হাফ জিটি স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকলো কি ভি নট সাইন থেটা নট ইন্টু টি ইকুয়ালস টু কত, 300। এটা কয় নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। তাহলে ফার্স্টে পড়ন্ত বস্তুর জন্য একটা ইকুয়েশন, দেন গুলির ক্ষেত্রে দুটো ইকুয়েশন, একটা হচ্ছে এক্স এর ইকুয়েশন আর একটা ওয়াই এর ইকুয়েশন। তো এক্স এর ইকুয়েশন থেকে একটা সমীকরণ পেলাম, ওয়াই এর ইকুয়েশন থেকে আরেকটা সমীকরণ। এবার তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে কি করতে হবে। এবার সিম্পলি এই দুটোকে তুমি ভাগ করো, ভাগ করে ফেলো, 2 ডিভাইডেড বাই 1 করে পাই। তাহলে ভাগ করলে দেখো ভি নট কাটা, সাইন বাই কস মানে কি টেন থিটা নট আসে, টি টি কিন্তু কেটে যাচ্ছে, তার মানে 3/5, 300 বাই 500, 3/5। অতএব থেটা নট ইকুয়ালস টু টেন ইনভার্স 3/5। ক্যালকুলেটর ধরে ঝটপট ক্যালকুলেশনটা শুরু করতে হবে। টেন ইনভার্স 3/5, 30.96 ভূমির সাথে, ঠিক আছে? ভূমির সাথে আমরা যখন এত কোণে আমাদের যে এটা রয়েছে, গুলিটা রয়েছে, সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু গুলিটা গিয়ে ওই পড়ন্ত বস্তুতে আঘাত করবে, ঠিক আছে? বুয়েটের অঙ্ক ছিল এবং এটা খুবই ভালো একটা অঙ্ক। তো এই নিয়মের অঙ্কগুলা কিন্তু পরীক্ষাতে বারবার আসতে পারে, ঠিক আছে? তাহলে নিয়ম 1 সম্পর্কে ডিটেইল এক্সপ্লেনেশন করেছি, কয়েকটা অঙ্ক করিয়ে দিয়েছি, সামনে এই নিয়মের আরও অঙ্ক আসবে, ওয়েট করো। তার আগে এখন আমরা 2 নম্বর নিয়মে কি আছে সেগুলো একটু দেখব, ঠিক আছে?
সবসময় ক্লাসে মনোযোগী থাকবা। ক্লাসে মনোযোগী থাকলে তুমি যে কোনো সিচুয়েশনে থেকেও তোমার বেস্ট রেজাল্ট বা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। এই জন্য ক্লাসে মনোযোগী থাকাটা তোমার জন্য সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ। নিয়ম 2 বা টাইপ 2 বা ক্যাটেগরি 2 যেটাই বলো। নিয়ম 2তে আমাদেরকে আমরা শিখব প্রাসের সাধারণ সূত্রাবলী। প্রাসের সাধারণ সূত্রাবলী আমি আগেই বলেছি, তোমার জন্য টোটাল 6টা নিয়ম আমি এক্সপ্লেন করব, এবং এই 6টা নিয়মের মধ্যেই কিন্তু বিভিন্ন টাইপসের অঙ্ক আছে। ঠিক আছে, টোটাল 6টা নিয়ম আসবে। তো এটা হচ্ছে তার মধ্যে 2 নম্বর নিয়ম বা 2 নম্বর ক্যাটেগরি বা 2 নম্বর টাইপ। এটা 2 নম্বর টাইপটায় একদম শুরুতেই যেটা আসবে আমি যদি সেটা বলি, 1 নম্বর দিয়ে সর্বাধিক উচ্চতা। একদম প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা বা ক্যাপিটাল এইচ। তো এটাকে যদি আমি একটু ছবিতে দেখাতে চাই তাহলে কিভাবে দেখানো যাচ্ছে। প্রাসকে নিক্ষেপ করলে, আগেই বলেছিলাম, প্রাসকে যখন তুমি নিক্ষেপ করো তখন তার একটা ম্যাক্সিমাম একটা পয়েন্ট আছে। হ্যাঁ, এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলি, এই যে এখান থেকে যে ডিস্টেন্সটা, এটাকে বলে হচ্ছে সর্বাধিক উচ্চতা। ওকে, তাহলে আগে ডেফিনিশনটা লিখতে হবে। ভূমি থেকে বা কোনো নির্দিষ্ট তল থেকে একটি প্রাসকে নিক্ষেপের পর উক্ত নিক্ষেপণ তল হতে তার গতিপথের যে বিন্দুতে সর্বোচ্চ উলম্ব দূরত্ব অতিক্রম করে তাকে প্রাসের সর্বাধিক উচ্চতা বলে। ঠিক আছে, সুন্দরভাবে লিখে ফেলতে হবে। ভূমি থেকে বা নির্দিষ্ট কোনো তল থেকে নিক্ষিপ্ত একটি প্রাস উক্ত তল থেকে তার গতিপথের যে বিন্দুতে সর্বাধিক উলম্ব দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলে সর্বাধিক উচ্চতা। ঠিক আছে, তার মানে ছবিতে যদি আমি এটা বলি, যেমন এটা হচ্ছে তোমার নিক্ষেপণ বিন্দু, আর এই যে তলটা না, এই তলটাই হচ্ছে নিক্ষেপণ তল। মানে এই তল থেকে তুমি প্রাসটাকে নিক্ষেপ করেছো, সেটা হতে পারে ভূপৃষ্ঠ বা হতে পারে কোনো ছাদের উপর থেকে করেছো, বা একটা ফ্ল্যাট সারফেস, একটা তল, একটা সমতল, সেখান থেকে তুমি উপরে নিক্ষেপ যে করেছো। তো সেই তল থেকে যে মোমেন্টে তোমার উলম্ব দূরত্বটা ম্যাক্সিমাইজ হয়ে যায়, ওই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে সর্বাধিক উচ্চতা। ঠিক আছে, তো এই সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি জানি? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা নর্মালি জানতাম v স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2gh। এটা প্রাসের ক্ষেত্রে আমি আগের দিন বলেছিলাম ইউ লিখতে হয় না, তাহলে এখানে vy, এখানে vy নট স্কয়ার এইভাবে লিখবা। মাইনাস 2 যেহেতু ম্যাক্সিমাম হাইটের কথা বলেছে, তাহলে আমরা এখানে বড় হাতের h দিলাম। দেখো, সর্বাধিক উচ্চতায় তোমার এই যে বস্তুটার যে বেগের যে উলম্ব উপাংশ সেটা কিন্তু শূন্য হয়ে যায়। কেন? কারণ এটা যদি শূন্য নাই হতো, বুঝে দেখো, এটা যদি এখানে বেগের উলম্ব উপাংশ যদি শূন্য না হয় তাহলে এটা তো আর সর্বোচ্চ হলো না, তার উপরে আরো উঠতে পারবে। তো এই জন্য এখানে সর্বাধিক উচ্চতায় ওঠার পরে বেগের যে উলম্ব উপাংশ সেটা কিন্তু 0 হতে হবে এই পয়েন্টে। তাই যদি না হয় নাহলে কিন্তু সে আরো উপরে উঠতে পারবে। তাহলে সবসময় মাথায় রাখবা, যে মোমেন্টে সে আর উঠবে না, যে মোমেন্টে তার ওঠা শেষ, ওই মোমেন্টে বেগের উলম্ব উপাংশ শূন্য হয়, আনুভূমিক উপাংশ না। কিন্তু কি বলেছে? উলম্ব উপাংশ শূন্য হয়। তুমি দরকারে পাশে সাইড নোটে লিখে রাখো। প্রাস যখন সর্বাধিক উচ্চতায় পৌঁছায়, উক্ত বিন্দুতে তার বেগের উলম্ব উপাংশ শূন্য হয়। ঠিক আছে, কথাটা অবশ্যই সাইড নোটে লিখে দিও। আচ্ছা, অতএব 0 ইকুয়ালস টু, এখানে vy নট মানে তুমি জানো v নট সাইন থেটা নট, আগের দিন পড়িয়েছি আগের ক্লাসে। তাহলে 2gh ইকুয়ালস টু v নট সাইন থেটা নট, তার উপর কি হোল স্কয়ার চলে আসলো। অ্যান্ড ফাইনালি আমাদের সূত্রটা যেটা তৈরি হবে h ইকুয়ালস টু v নট সাইন থেটা নট হোল স্কয়ার ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, এই হচ্ছে
সর্বাধিক উচ্চতার সূত্র। এখান থেকে প্রচুর অঙ্ক আসতে পারে, আগেই বলে রাখতেছি, আমিও করাবো এবং তোমার বইপত্রে বা আমার প্র্যাকটিস শিটে অনেক অঙ্ক আছে, দেখতে পারবা। থিটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে এইচ ইকুয়ালস টু, তুমি জানো থিটা নট 90 মানে হচ্ছে 1, সাইন 90 মানে 1, তাহলে ভি নট স্কোয়ার বাই 2g হয়। এটাও লিখে রাখ। ওকে, তাহলে আমরা সর্বাধিক উচ্চতা কি জিনিস সেটা জানলাম এবং সর্বাধিক উচ্চতার রাশিমালাটা পুরোপুরি আমি তোমাকে ড্রাইভ করে দেখিয়েছি। সুন্দরভাবে এটা বুঝতে পেরেছো আশা করা যাচ্ছে। নেক্সটে যাওয়া যাক 2 নম্বরে। 2 নম্বরে লিখে ফেলেন বিচরণকাল অথবা উড্ডয়নকাল, বড় হাতের টি দিয়ে প্রকাশ করে। বিচরণকাল অথবা উড্ডয়নকাল একই কথা। তাহলে আমরা একটু লিখে ফেলি সুন্দরভাবে। একটি প্রাসকে ভূপৃষ্ঠ থেকে বা কোনো নির্দিষ্ট তল থেকে তির্যকভাবে শূন্যে নিক্ষেপ করার পর মোট যত সময় পরে সে আবারও ভূপৃষ্ঠে বা উক্ত নিক্ষেপণ তলে ফিরে আসে তাকে বিচরণকাল বলে। অর্থাৎ প্রাসটি মোট যত সময় ধরে শূন্যে অবস্থান করে সেই সময়কালকে বলে উক্ত প্রাসের বিচরণকাল অথবা উড্ডয়নকাল। ঠিক আছে, সুন্দরভাবে কথাটা লিখে নাও। তুমি আবার রিপিট করে করে শোনো, শুনে সুন্দরভাবে এটা লিখে ফেলো। বা আমি আরেকবার বলছি, কোনো প্রাসকে ভূপৃষ্ঠ থেকে বা কোনো নির্দিষ্ট তল থেকে তির্যকভাবে শূন্যে নিক্ষেপের পর মোট যত সময় পরে প্রাসটি আবার ভূপৃষ্ঠে বা উক্ত নিক্ষেপণ তলে ফিরে আসে তাকে প্রাসের বিচরণকাল বলে। অর্থাৎ প্রাসটি মোট যত সময় ধরে শূন্যে অবস্থান করে তাকে প্রাসের বিচরণকাল বলে। তো এই বিচরণকালের জন্য আমরা একটা রাশিমালা ড্রাইভ করব। একইভাবে ফার্স্টে বলি নিক্ষিপ্ত বস্তুর জন্য h ইকুয়ালস টু ut মাইনাস হাফ gt স্কোয়ার, এটা আমরা জানি, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য। প্রাসের ক্ষেত্রে h ইকুয়ালস টু vy নট ইন্টু টি, যেহেতু এটা বিচরণকাল, বিচরণকালকে বড় হাতের টি দিতে হয়, এভাবে লিখলাম। এখন তুমি নিজে একটু বুঝে দেখো, প্রাসকে নিক্ষেপের পরে সেটা আবার যখন ভূমিতে ফিরে আসে তখন এই পয়েন্টে তার কিন্তু কোনো আর হাইট থাকে না। একদম স্টার্টিংয়ে যেমন তার কোনো হাইট ছিল না, যখন সে আবারও ভূপৃষ্ঠে নেমে আসবে ওই পয়েন্টে কিন্তু তার আর কোনো হাইট, উচ্চতা থাকবে না। তাহলে বিচরণকাল তো সেটাই না, যে পয়েন্টে সে আবারও ভূমিতে ফিরে এসেছে, তো ভূমিতে ফিরে এসেছে মানে তার তো ওখানে আর কোনো হাইট নেই। তো সেই সেন্সে আমরা কিন্তু যখন বিচরণকালের হিসাব আসবে এখানে 0 দিব, আর এটা ভি নট সাইন থেটা নট ইন্টু টি রইল মাইনাস হাফ জিটি স্কোয়ার রইল। আচ্ছা, তো হাফ জিটি স্কোয়ার এখানে দিলাম, ভি নট সাইন থেটা নট ইন্টু টি রইল, অ্যান্ড ফাইনালি এইখান থেকে তুমি কিন্তু সেই যে টি এর যে কাঙ্ক্ষিত সূত্রটা সেটা পেয়ে যাচ্ছ। অর্থাৎ টি ইকুয়ালস টু 2 ভি নট সাইন থেটা নট বাই জি। ঠিক আছে, এই হচ্ছে তোমার বিচরণকালের সূত্র, মুখস্থ রাখবা। আর থেটা নটটা মানে আদি নিক্ষেপণ কোণটা 90 ডিগ্রি হলে তখন এখানে তুমি জানো সাইন 90 মানে হচ্ছে 1, 2 ভি নট বাই জি হয়। ঠিক আছে, এই সুন্দরভাবে এই পুরো জিনিসটা তুমি সুন্দরভাবে নোট করে ফেলো। এরপরে 3 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। এখানে আমরা লিখে ফেলি সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, এটাকে আমরা ছোট হাতের টি দিয়ে প্রকাশ করতে পারি। সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। তাহলে দেখো, বিচরণকাল বলতে আমরা যেটাকে বুঝাইছিলাম, বিচরণকাল মানে ছিল হচ্ছে
প্রাসকে আমরা যখন লঞ্চ করি বা নিক্ষেপ করি সেই মোমেন্ট থেকে শুরু করে একদম যে মোমেন্টে সে আবার মাটিতে এসে পড়লো, এই টোটাল টাইমটাকে আমরা বলেছি, টোটাল যে টাইম ইন্টারভাল, এটাকে আমরা বলেছি বিচরণকাল। তো সর্বাধিক উচ্চতায় উঠতে আমরা প্রয়োজনীয় যে সময়টা, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত উঠতে যে টাইমটা, এটা আমরা T2 ধরতে পারি। আর নেমে আসার টাইমটাকে আমরা, মানে এটা T1 আর এটাকে আমরা T2 ধরতে পারি। এই যে বিচরণকাল, এটাকে আমরা বড় হাতে T দিচ্ছি। আর সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, এটাকে আমরা T1 ধরতে পারি। আর সর্বাধিক উচ্চতা হতে নামতে প্রয়োজনীয় সময়, এটাকে আমরা কিন্তু T2 বলতে পারতেছি। সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়টা হচ্ছে T1, আর সেখান থেকে নামতে প্রয়োজনীয় সময়টা হচ্ছে T2, এই দুইটা জিনিস। তাহলে শর্ত মতে বিচরণকাল কি? বিচরণকাল হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়, ওকে, প্লাস সর্বাধিক উচ্চতা হতে নামতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে? তো সর্বাধিক উচ্চতায় তুমি উঠবা, সেখান থেকে আবার নামবা, এই যে টোটাল টাইম ইন্টারভালটা, এটাকে বলে হচ্ছে বিচরণকাল। তো এখানে আমি ক্যাপিটাল T ইকুয়ালস টু বলতে পারি T1 প্লাস T2। হ্যাঁ, তো ক্যাপিটাল T মানে কি? 2v0 সাইন থেটা নট বাই জি। একটু আগে আমরা প্রুফ করলাম T1 এখানে আমাদের জন্য 2v0 সাইন থেটা নট, এখানে T1 প্লাস T2, এই দুইটা হচ্ছে এখানে থাকতেছে। তো সেই ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় আর সেখান থেকে নামতে প্রয়োজনীয় সময়, এই দুটো টাইমকে অ্যাটাচ করলেই কিন্তু আমাদের যে টোটাল টাইমটা, সে টোটাল টাইমটা চলে আসে। তাহলে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয়, মানে আমি যদি এই কথাটা বলি যে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়টা কত, সেটা তোমাকে যদি আগে আমি ফাইন্ড আউট করতে বলি, তাহলে তুমি সেটা কিভাবে ফাইন্ড আউট করবা? এখানে যদি আমি একটু মুছে তোমাকে আমি একটু দেখাই, আমাদের কাছে চাচ্ছে যে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়টা কত। তো এই সময়টা এখানে কিন্তু দুটো সময়, ওঠার জন্য, নামার জন্য। তো এই ওঠার জন্য যে সময়টা, সেটা আমরা যদি সাইডে বের করে রাখি, তাহলে কেমন হয় দেখো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নর্মালি কি হয়? v ইকুয়ালস টু u মাইনাস জিটি হয়। কিন্তু প্রাসের ক্ষেত্রে কি বলবা? প্রাসের ক্ষেত্রে vy ইকুয়ালস টু vy নট মাইনাস জিটি বলবা। এখন একটু আগেও বলেছিলাম যে সর্বাধিক উচ্চতায় ওঠার পরে তোমার বেগের যে উলম্ব উপাংশ, সেটা কিন্তু শূন্য হয়ে যায়, তো এটা 0। আর এখানে v নট সাইন থেটা নট, সূত্রটা আমরা জানি। দেন এটা এই পাশে চলে আসলো। হ্যাঁ, ওকে। তাহলে এইখান থেকে তুমি কিন্তু এই যে ছোট হাতের টিটা, এটা পেয়ে যাচ্ছ। ওকে, এই সূত্রটা তুমি সুন্দর করে নোট করে রাখো। এই হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময়। তাহলে এটা কি? এটা আরেকটা প্রমাণের মতো, এটাও আমি দেখাচ্ছি। আমি ইনিশিয়ালি তোমাকে বলতে চেয়েছি যে এই বিচরণকাল মানে হচ্ছে দুইটা টাইমের সমষ্টি। তা সেই ছোট T1টা কত? সেই T1টা কিন্তু মানে এইটাই। তাহলে যদি এখানে থেটা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে T ইকুয়ালস টু লেখা যাবে কি? v নট বাই জি, একদম সহজে। ঠিক আছে, এবার আসো এখানে কি করতেছিলাম। এখানে আমরা এই মানগুলো বসাতে চাচ্ছি। 2v নট সাইন থেটা নট বাই জি ডিভাইডেড বাই হচ্ছে তোমার এখানে v নট সাইন থেটা নট বাই জি, যেটা আমরা পেলাম, প্লাস হচ্ছে এখানে কত? T2। তাহলে এবার আমরা যদি এখান থেকে মাইনাস করে ফেলি, T2 ইকুয়ালস টু দেখো 2v নট সাইন থেটা নট বাই জি মাইনাস v নট সাইন থেটা নট বাই জি। তাহলে যদি এটাকে মাইনাস করা হয়, তুমি নিজেই বলো যে এখানে আনসার কত হওয়া উচিত। এখানে আনসার কিন্তু আসতেছে v নট সাইন থেটা নট ডিভাইডেড বাই জি। তার মানে এই T2 ইকুয়ালস টু এখানে T1, তাই না? অর্থাৎ T1 ইকুয়ালস টু T2। তাহলে এইখানে আমরা যেটা আসলে দেখাতে চেয়েছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। সেই কোশ্চেনটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে, সেখান থেকে ভূপৃষ্ঠে নেমে আসতেও
একই সময় লাগে, ঠিক আছে? তাহলে তুমি এখানে সুতরাং দিয়ে এটা লিখে ফেলো। সুতরাং প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় প্রয়োজন হয়, সর্বাধিক উচ্চতা থেকে আবারও নিক্ষেপণ তলে ফিরে আসতে একই সময়ের প্রয়োজন হয়। এটা কিন্তু 2 মার্কে আসতে পারে, তখন তুমি এটা দেখাবা এবং এই পুরো জিনিসটা দেখাবা, ঠিক আছে? আগে এটা দেখাই নিবা, দেখানোর পরে মানে এটা কিভাবে আসছে, তুমি এই যে বিচরণকালের সূত্রটা কিভাবে আসছে এটা দেখাতে হবে, দেন এই সূত্রটা কি করে আসলো সেটা দেখাতে হবে, দেন ফাইনালি এখানে মান বসে তোমাকে দেখাতে হবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম আসবে, তুমি এভাবে লিখে রাখো, দেখাও যে প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সেখান থেকে ভূপৃষ্ঠে বা নিক্ষেপণ তলে ফিরে আসতে একই সময় লাগে, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন। এবার সেই কোশ্চেনের নিচে তুমি ফার্স্টে এই ছবিটা আঁকাবা, ছবিটা আঁকানোর পরে তুমি এখান থেকে লেখা শুরু করবা যে শর্ত মতে, হ্যাঁ, বিচরণকাল এইভাবে লিখে দেন তুমি এটা দেখায় এই হয়ে গেল। দেন লাস্টে তুমি লিখে দিবা যে সুতরাং প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সেখান থেকে ভূপৃষ্ঠে নেমে আসতে একই সময় লাগে, ঠিক আছে? সুন্দরভাবে তুমি এই পুরো প্রুফটা করে রাখবা। এটা তোমার পরীক্ষার জন্য এটা 2 মার্কের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। সুন্দরভাবে এই পুরো বিষয়টা এবার উঠিয়ে ফেলো। আশা করি তোমাদের সবার সুন্দরভাবে ওঠানো হয়ে গেছে। এবার এখান থেকে এই যে প্রাসের যে সাধারণ সূত্রাবলী, এই টাইটেলের আন্ডারে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের এখন দেখতে হবে, সেটার নাম হচ্ছে আনুভূমিক পাল্লা। সুন্দরভাবে আমরা লিখি 4 নম্বর দিয়ে, আনুভূমিক পাল্লা। এবং এই আনুভূমিক পাল্লাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আগে আমরা ডেফিনিশন লিখে ফেলি। ডেফিনিশনটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে বা কোনো নির্দিষ্ট তল থেকে একটি প্রাসকে নিক্ষেপের পর যে মুহূর্তে সেটি আবারও ভূপৃষ্ঠে বা উক্ত নিক্ষেপণ তলে ফিরে আসে এবং এই সময়ে সে আদি নিক্ষেপণ বিন্দু থেকে মোট যতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে উক্ত প্রাসের আনুভূমিক পাল্লা বলে, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে বা কোনো নির্দিষ্ট তল থেকে একটি প্রাসকে নিক্ষেপের পর যে মুহূর্তে সেটি আবারও ভূপৃষ্ঠে বা উক্ত নিক্ষেপণ তলে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আদি নিক্ষেপণ বিন্দু হতে মোট যতটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকেই উক্ত প্রাসের আনুভূমিক পাল্লা বলে। পাল্লার কনসেপ্টটা একটু বোঝা দরকার খুব ভালোভাবে। পাল্লা কি? ধরো যখন তুমি একটা প্রাসকে নিক্ষেপ করবা, যখনই প্রাসকে তুমি নিক্ষেপ করবা, প্রাস যত এদিকে সরবে তত কিন্তু তার দূরত্ব অতিক্রম হতে থাকবে। কি কি দূরত্ব? 2টা দূরত্ব অতিক্রম হবে, আনুভূমিক দূরত্ব এবং উলম্ব দূরত্ব। তুমি যে পয়েন্টের কথাই বলো না কেন, ধরো আর একটু সরাই নিলাম এই পয়েন্ট, মানে সে যে পয়েন্টেই যাক সেই পয়েন্টে যত দূরে সে সরে যাচ্ছে তার আনুভূমিক দূরত্ব অতিক্রম হচ্ছে, উলম্ব দূরত্ব অতিক্রম হচ্ছে। বুঝছো কথাটা? কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট আছে যেই পয়েন্টে গিয়ে তাকে থামতে হবে, যে পয়েন্টে গিয়ে তাকে থামতে হবে এবং এই পয়েন্টে তার যে উচ্চতাটা আর থাকবে না, সে একেবারে আবার গ্রাউন্ডে নেমে আসবে যেই পয়েন্টে, এবং যে পয়েন্টটা হচ্ছে তার ম্যাক্সিমাম ডিস্টেন্স, যার পরে আর সে যাবে না, আর দূরত্ব অতিক্রম করবে না। হ্যাঁ, এই যে এক্স এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকেই বলে আসলে কি বলতো? পাল্লা। মানে যখনই বস্তু নিক্ষিপ্ত হবে তখন থেকেই তার এক্স কাউন্টিং শুরু হবে, ওয়াই কাউন্টিং শুরু হবে। বাট যে মোমেন্টে এক্সটা একেবারে ম্যাক্সিমাইজ হয়ে যাবে, যার উপরে আর আনুভূমিক দূরত্ব অতিক্রম হবে না, ওটাকেই আসলে তার পাল্লা বলে, আনুভূমিক পাল্লা বলে। উচ্চতার যে ম্যাক্সিমাম পয়েন্ট সেটাকে আমরা কি বলেছি? সর্বাধিক উচ্চতা। আর আনুভূমিক দূরত্বের যে ম্যাক্সিমাম পয়েন্ট সেটাকে আমরা বলবো আনুভূমিক পাল্লা। এটা যেন মনে থাকে। তো এটা রাশিমালাটা দেখি। আমরা জানতাম y সমান সমান x tan theta naught মাইনাস gx স্কোয়ার 2v naught স্কোয়ার cos স্কোয়ার theta naught। তো আমি যেমনটা বললাম যে যখন সে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে তখন তার আর উচ্চতাটা থাকে না, তাহলে উচ্চতা 0 ধরি। ভূপৃষ্ঠে ফিরে আসছে একদম গ্রাউন্ডের উপরে, তো গ্রাউন্ডের উপরে উচ্চতা কোথা থেকে আসবে? মাইনাস। ওকে, এবার এই পাশে সরাই নিয়ে আসলাম gx স্কোয়ার 2v naught স্কোয়ার cos স্কোয়ার theta naught। x tan theta কে আমরা একটু ভেঙে লিখবো sin theta naught by cos theta naught। তাহলে তুমি দেখো
এক্স এক্স একটা করে কাটবে, কস কস একটা করে কাটবে, তাহলে এক্স ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে, ভি নট স্কোয়ার 2, এখানে ছিল সাইন থেটা, আর নিচের একটা কস থেটা কিন্তু ছিল, ডিভাইডেড বাই হচ্ছে জি। ঠিক আছে, এই যে জিটা একবারে এই পাশে ট্রান্সফার করলাম, কস কস একটা কেটেছে, সাইনটা এখানে রয়ে গেছে, ভি নট স্কোয়ার চলে গেছে, তো এই সূত্রটা নিশ্চয়ই মনে আছে, 2 সাইন থেটা ইন্টু কস থেটা, আগেও বলেছি 2 সাইন থেটা ইন্টু কস থেটা মানে হচ্ছে সাইন টুয়াইস থেটা, এটা ত্রিকোণমিতির একটা সূত্র, ডিভাইডেড বাই জি। এবং যেহেতু আমরা এখানে ওয়াইকে 0 ধরেছি, তার মানে এই যে এক্স, এই এক্সটা কিন্তু আসলে পুরোপুরি এক্স নয়, এটা হচ্ছে আসলে আর। তো এখানে একটা কথা তুমি নোট করবা, কি নোট করবা, সকল আনুভূমিক পাল্লাই আনুভূমিক দূরত্ব, কিন্তু যে কোনো আনুভূমিক দূরত্বকেই পাল্লা বলা যায় না, কারণ পাল্লা হচ্ছে আনুভূমিক দূরত্বের সর্বোচ্চ মানকে বোঝায়। ঠিক আছে, সুন্দরভাবে লিখবা, পাল্লা বলতে আনুভূমিক দূরত্বের সর্বোচ্চ মানকে বোঝায়, সর্বোচ্চ মানে যে এক্স, এক্স আর হয় তখনই যখন ওয়াইটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। যত সময় সে আকাশে থাকে তত সময় পাল্লা নির্ধারণ করা যায় না, যে মোমেন্টে সে ভূমিতে এসে পড়ে ওই সময় পাল্লা নির্ধারণ হয় এবং ওই সময়টা ওয়াই কত হয়ে যায়, 0 হয়ে যায়। সুন্দরভাবে পুরো রাশিমালাটা লিখে ফেলবা। তাহলে আমাদের পাল্লার সূত্র আর ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থেটা নট বাই জি, মনে থাকতে হবে। এবং এইটার সাথেই মিল রেখে আরেকটা টপিক আছে 5 নাম্বার, সর্বাধিক আনুভূমিক পাল্লা। ওইটা তো ছিল শুধু পাল্লা, এটা হচ্ছে সর্বাধিক আনুভূমিক পাল্লা আর ম্যাক্স। ওকে, সর্বাধিক আনুভূমিক পাল্লা আর ম্যাক্স। খেয়াল করো, আর এর সাথে এই যে এখানে সাইনের কি রিলেশন, আর এর সাথে সাইনের রিলেশন হচ্ছে সমানুপাতিক রিলেশন আর এর সাথে। তো সমানুপাতিক রিলেশন যদি হয়, আর সর্বোচ্চ হবে যদি সাইন টুয়াইস থেটা নট সর্বোচ্চ হয়। ওকে, যেহেতু সমানুপাতিক রিলেশন, তাহলে আর সর্বোচ্চ হবে যদি সাইন টুয়াইস থেটা নট সর্বোচ্চ হয়। আর এই সাইন টুয়াইস থেটা নট এর সর্বোচ্চ মান তুমি রেঞ্জ জানো, সর্বোচ্চ মান হচ্ছে কত, 1। তাহলে এটা ইকুয়ালস টু 1 সাইন ইনভার্স 1, তাহলে 2 থেটা নট ইকুয়ালস টু কয় ডিগ্রি, 90 ডিগ্রি, থেটা নট ইকুয়ালস টু আসতেছে কত, 45 ডিগ্রি। ওকে, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এখানে নোট লিখে ফেলো। সুতরাং আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে প্রাসের আনুভূমিক পাল্লা সর্বাধিক হবে। আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে প্রাসের আনুভূমিক পাল্লা সর্বাধিক হবে। ঠিক আছে, তাহলে সেই সর্বাধিক আনুভূমিক পাল্লাটার মানটাও আমরা বের করে রাখি, আর ম্যাক্স ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন 2 ইন্টু 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি, তার মানে ভি নট স্কোয়ার সাইন 90 ডিগ্রি বাই জি, তার মানে হচ্ছে ভি নট স্কোয়ার বাই জি। তো যদি বলে সর্বাধিক পাল্লা, তাহলে ডাইরেক্ট আর ম্যাক্স ইকুয়ালস টু ভি নট স্কোয়ার বাই জি তুমি লিখে দিতে পারতেছো। ওকে, তো এই ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করছি। তাহলে বলা যায় প্রাসের 1 নম্বর ক্ষেত্র আমাদের কমপ্লিটেড, 2 নম্বর ক্ষেত্র কিন্তু ফুললি কমপ্লিটেড, এবং A to Z প্রত্যেকটা প্রাসের সাধারণ সূত্রাবলী, এই নিয়মের আন্ডারে যতগুলো কনসেপ্ট ছিল, যতগুলো সূত্র এসেছে, সবই কিন্তু আমি A to Z ডিটেইল এক্সপ্লেন করেছি। নেক্সট ক্লাসে মানে 3 নম্বর ক্লাসে এই সাধারণ সূত্রাবলীর উপরে অঙ্ক দিয়ে আমি শুরু করব। মানে সাধারণ সূত্রাবলী আজকে তো আমি জাস্ট এক্সপ্লেইন করলাম, দেখালাম কিভাবে আসে। এরপরে 3 নম্বর ক্লাসে আমরা সাধারণ সূত্রাবলীর প্রচুর অঙ্ক প্র্যাকটিস করব। ওকে, তাহলে অবশ্যই ক্লাসের সাথে কানেক্টেড থাকবা। পরের ক্লাসে অনেক অঙ্ক এই সাধারণ সূত্রাবলীর উপরে, ওই অঙ্কগুলো দিয়ে আমি শুরু করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।